জাতীয় আয়ের ওপর সবচাইতে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে বসলাম। সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তো আমরা যেটা দেখেছিলাম যে এই জাতীয় আয়ের এই জায়গাটা পুরোটাই হচ্ছে লর্ড কেইনসের। তাহলে এটা হচ্ছে কেইনসের দ্বারাই তৈরি। মানে কেইনস কি করে ভারসাম্য জাতীয় আয়কে নির্ধারণ করেছিলেন, উনি সেটাকে এখানে বলবার চেষ্টা করেছেন। তাহলে প্রথম আমরা জাতীয় আয় কাকে বলে জেনেছিলাম, যে কোনো একটা দেশে সারা বছরে যে দ্রব্য সামগ্রী তৈরি হয় তাকে যখন আমরা একটা বছরের সাপেক্ষে সেটাকে যখন আমরা অর্থমূল্যে প্রকাশ করি, সেটাই হচ্ছে এক বছরের জাতীয় আয়। তাহলে এবার ভারসাম্য জাতীয় আয় বলতে কি বুঝি? ভারসাম্য জাতীয় আয় বলতে সেই জাতীয় আয়কে বুঝি সেই জাতীয় আয়কে বুঝি যে জাতীয় আয় মানে হ্রাস বা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবারে এই জাতীয় আয়কে পরিমাপ করবার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে মোট যোগান আর চাহিদা পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি। এই ভিডিওতে আমি কি করব, মোট যোগান ও চাহিদা পদ্ধতি অথবা আয় ব্যয় পদ্ধতি আমরা আলোচনা করব। সেটা করবার আগে এই মোট সঞ্চয় ও মোট যোগান ও চাহিদা পদ্ধতি আলোচনা করতে গিয়ে আমরা দু একটা টার্ম একটু জানবার চেষ্টা করব। এখানে আমরা একটা নতুন যেটা টার্ম পাবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা মানে হচ্ছে কি এগ্রিগেট ডিমান্ড মিন্স হচ্ছে সামগ্রিক চাহিদা। এটা খাতায় নোট কর, আমি একটু নোটটা বলছি। এই ছোট্ট একটু নোট খাতায় যেভাবে ক্লাসে বলে থাকি সেভাবে একটু কর। সামগ্রিক চাহিদা কাকে বলে? সামগ্রিক চাহিদা হচ্ছে যে দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করার জন্য পরিকল্পিত ব্যয়ের সমষ্টিই হলো সামগ্রিক চাহিদা। তাহলে খুব সহজ ভাষায় সামগ্রিক চাহিদা এগ্রিগেট ডিমান্ড ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এইটাকে বোঝায়। যেখানে সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়, আর এক্স মাইনাস এম হচ্ছে এক্সপোর্ট আর এম হচ্ছে ইম্পোর্ট, মানে নিট রপ্তানি, মানে নেট এক্সপোর্ট। এটা একটু ইংরেজি লিখলাম, নিট রপ্তানি, এইটাকে বোঝায়। দেখ, সবই ব্যয়ের দিক থেকে। এবার আমি মনে করলাম যে এটা একটা বদ্ধ অর্থনীতি মানে এখানটাতে গভর্নমেন্ট মানে কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে না, আর এরা আন্তর্জাতিক বাণিজ্যেও অংশগ্রহণ করে না। সেই জন্য জি সমান 0, এক্স মাইনাস এম সমান 0। তাহলে এগ্রিগেট ডিমান্ড ইকুয়ালস টু সি প্লাস আই বোঝায়, মানে ভোগ ব্যয় আর হচ্ছে বিনিয়োগ ব্যয়। ঠিক আছে? তাহলে আমরা এগ্রিগেট ডিমান্ডটা বুঝলাম। এরপর আমরা জানবো হচ্ছে এএস, এগ্রিগেট সাপ্লাই। তাহলে এগ্রিগেট সাপ্লাই মানে এটা আয়ের দিক থেকে আসছে। তাহলে এবার কথা হচ্ছে যে সামগ্রিক যোগান কাকে বলে, একটু খাতায় নোট কর। কোনো এক বছরে চূড়ান্ত দ্রব্য ও সেবা, কোনো এক বছরে চূড়ান্ত দ্রব্য এবং সেবা কাঙ্ক্ষিত স্তর, কোনো এক বছরে চূড়ান্ত দ্রব্য এবং সেবা কাঙ্ক্ষিত স্তর যা উৎপাদকেরা উৎপাদন করার পরিকল্পনা করে তার সামগ্রিক অর্থমূল্যকে বলে সামগ্রিক যোগান। এবার এএস
এগ্রিগেট সাপ্লাই, এটাকে আমরা জিডিপি বলতে পারি। আমরা যখন ছবির মাধ্যমে করব এটাকে C+S বলা হয়, কনজাম্পশনস আর সেভিংস এইটাকে বলা হয়। এবার কি হয় যে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই এরা সমান হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ভারসাম্য জাতীয় আয়ের প্রথম কথা। এবারে আমরা একটুখানি ডায়াগ্রাম করে ব্যাপারটাকে তৈরি করবার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে যে আমরা যেটা দেখব, একটু ওয়েট কর, আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে এখানে এই যে এগ্রিগেট সাপ্লাই তাহলে হচ্ছে কি সামগ্রিক যোগান, যোগানটা কে দেয়? যোগান দেয় হচ্ছে ফার্ম, আর ডিমান্ড কে করে? ডিমান্ড করে হচ্ছে পরিবার। এবারে এই যে এগ্রিগেট সাপ্লাই তার মানে এটা তো আয়, যেহেতু এটা আয় সেই জন্য আমরা কি করলাম, এদিকে জাতীয় আয় মেজার করেছি আর এদিকে কনজাম্পশন আর হচ্ছে গিয়ে আয় ধর মেজার করেছি, আয় ইনভেস্টমেন্ট। আর এখান থেকে একটা ইনকাম লাইন টেনেছি ওয়াই, ওয়াইয়ের মধ্যে C+S থাকতেও পারে, নাও থাকতে পারে, শুধু ওয়াই মনে করলাম। আর এটা মনে করলাম 45 ডিগ্রি লাইন। 45 ডিগ্রি লাইন মানে হচ্ছে কি tan 45, tan 45 এর ভ্যালু কত হয়? 1। তার মানে এখানে কি হচ্ছে, এই জাতীয় আয় সমস্ত জায়গায় কার সঙ্গে সমান? ব্যয়ের সঙ্গে সমান। সেই কারণেই এটা 45 ডিগ্রি লাইন টানা হয়েছে। কেমন? এবার আমরা কি দেখব, এবার এর আগে আমরা এই জন্যে আগে ভোগ অপেক্ষককে পড়ানো হয়। তা আমরা যখন ভোগ অপেক্ষক পড়ে থাকি, মানে ভোগ অপেক্ষক যখন পড়েছিলাম, তো ভোগ অপেক্ষক পড়বার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি একটা কনজাম্পশন কার্ভ দেখেছিলাম, একটা কনজাম্পশন কার্ভ।